সাবিত্রী দেবী হাতে বরণডালা নিয়ে দুই বৌমাকে বরণ করছিল। বৌমারা, এবার তাড়াতাড়ি করে কলসিটা পা দিয়ে ফেলে ঘরে চলে এসো। কি মা, এক কামরার ঘর, আপনি জানেন না যে আমি কত বড়লোক বাড়ির মেয়ে, আর আমার মা বাবা কত পণ দিয়েছে, এসব জিনিসপত্র আমি কোথায় রাখবো? আরে বড় ঘর দিয়ে কি হবে, সবাইকে তো একসাথে মিলেমিশে এখানেই থাকতে হবে, তাই না? উফ, সত্যি বাবা, এই ভিখিরিরা কি করে বুঝবে যে বড় ঘরের কি দরকার? এই রোহন, তুমি একটা কাজ করো তো, সমস্ত জিনিসপত্র আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। যখন আমরা বড় ঘর নেব তখন সব আনিয়ে নেব। আপাতত বিছানাটা একটু অ্যাডজাস্ট করে দাও। এরপর সাবিত্রী দেবীর ছোট বৌমা অঙ্কিতা বেডটা নিজের দিকে সরিয়ে নিয়ে তাতে শুয়ে আরাম করতে থাকে। অন্যদিকে বড় বৌমা রেখা তার স্বামী আর শাশুড়িকে নিয়ে মেঝেতেই মাদুর পেতে শুয়ে পড়ল। বিনোদ, আমাকে ক্ষমা করে দিও যে আমার পরিবার তোমাকে কিছুই দিতে পারেনি। তা আমি কোন দেশের রাজা শুনি? আর আমি সবকিছু নিজের পরিশ্রমে করতে চাই, পণের টাকায় নয়। ওদের দুজনের কথা অঙ্কিতা আর রোহন বিছানায় শুয়ে শুনে নিল। আর অঙ্কিতা বলল, এসছে আমাদের কথা শোনাতে। দাদা, আপনি কিন্তু 1 টাকা রোজগার করেন না, তাই মেঝেতে শুয়ে আছেন। আরে ছোট বৌমা, তুমি কেন রাগ করছো? ও তো এমনিই বলছিল। থাকমা, আমি সব জানি যে দাদা কি বোঝাতে চেয়েছে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। যেখানে ছোট ভাই তার বউকে নিয়ে বিছানায় শুতো, সেখানে বড় ভাই তার বউকে নিয়ে মেঝেতে শুতো। কিছুদিন পর বর্ষাকাল শুরু হলে ওদের ছাদ থেকে জল পড়াও শুরু হয়ে যায়। এসব কি হচ্ছে রোহন? তোমার বাড়ির ছাদ থেকে জল পড়ছে কেন রোহন? বৌমা, তোমাকে আমি বলেছিলাম না যে আমাদের বাড়িটা খুব পুরনো, তাই বর্ষাকালে এরকম ছাদ দিয়ে জল পড়ে। মা, আমার দিকের মাদুরটাও যে ভিজে গেছে, এভাবে তো ঘুমোতে পারবো না। বৌমা, তুমি আমার দিকে এসে শুয়ে পড়ো, এদিকটা শুকনো আছে। বা মা, নিজের গরিব বউর ওপর তো খুব ভালোবাসা দেখছি, আর বড়লোক বউর ওপর এত ঘৃণা, যেখানে একই ঘরে থাকি। ছোট বৌমা, তুমি তো বিছানায় শুয়েছিলে, তাই আমি বড় বৌমাকে বললাম। এই শোনো, কাল সকাল হতেই আমাদের দিকের ছাদ আর দেওয়ালটা সারাই করে নিও, বুঝলে? যেমন তেমন ভাবে সেই দিন রাতে ওরা সবাই ঘুমিয়ে পড়ল। পরের দিন অঙ্কিতা নিজের ভাগের দেওয়াল আর ছাদ সারাই করে নিল, আর তাতে কালারও করে নিল। ছোট বৌমা, তুমি যখন কাজই করালে তখন পুরো ছাদটাই তো ঠিক করিয়ে নিতে পারতে। টাকা কি গাছে ফলে? আমার স্বামী সারাদিন কষ্ট করে টাকা রোজগার করে, আর সেই টাকা তোমাদের উপর খরচ করবো আমি? থাক মা, তুমি ওকে কিছু বলো না। ওর কথা শুনে বুঝতে পারছি যে ও গরিব লোকেদের খুব ঘৃণা করে। ছেড়ে দাও মা। পরের দিন আবার বৃষ্টি শুরু হলো। রাত্রিবেলা ছোট যা অঙ্কিতা তো খুব ভালোভাবেই ঘুমালো, কিন্তু বড় জায়ের দিকে জল পড়াতে সে ভালো করে ঘুমাতে পারল না। শোনো না, ছাদ থেকে জল পড়ার জন্য বেশি জল তো এদিকেই আসছে, এভাবে যে ঘুমানো যাবে না। তুমি চিন্তা করো না, আমি কাল কিছু একটা করছি। পরের দিন অঙ্কিতা তার গরিব বড় জাকে নিয়ে মজা করতে লাগলো। ও আমার গরিব যা, দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। চোখটা লাল কেন গো? মনে হচ্ছে রাতে ঘুমটা ঠিক মতো হয়নি। আমারও হয়নি গো, আসলে খুব গরম ছিল তো। যাই হোক, কোনো ব্যাপার না, আমি একটা ফোন করব, আর আমার মা বাবা ঝটপট একটা এসি এখানে পাঠিয়ে দেবে। অঙ্কিতা এটাই করলো। নিজের মাকে ফোন করে ও নিজের ঘরে এসি লাগিয়ে নিল। কিন্তু একটা ঘরে এসি লাগানোর ফলে সবাই এসির ঠান্ডা হাওয়া পেতে লাগলো, আর এই ব্যাপারটাই অঙ্কিতা একেবারেই সহ্য করতে পারল না। এই শোনো, এসি আমি নিজের জন্য লাগিয়েছি, নাকি গরিব যাকে হাওয়া খাওয়ার জন্য? তা তুমিই বলো ডার্লিং, যে তুমি কি চাও। কিছু কাপড় কিনে নিয়ে এসো, দিয়ে ঘরের মাঝ বরাবর টাঙিয়ে দাও, যাতে এসির হাওয়া ওইদিকে না যায়। অঙ্কিতা তার গরিব যাকে এতই ঘৃণা করত যে এসির হাওয়াটুকু তার গায়ে লাগতে দেবে না। আর অন্যদিকে গরিব বড় যা সারাদিন পরিশ্রম করত, আর রাত্রিবেলা নয় গরম নয় বৃষ্টির জন্য সে ভালোভাবে ঘুমোতেও পারত না। রোহন শোনো, তুমি আজকেই মিস্ত্রি ডেকে আনো। আমি আমাদের দিকের পাঁচিলটা আজকেই তুলিয়ে নেব, যাতে ওই দিককার জল এদিকে না আসে। রোজকার এই জল নিয়ে যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। বৌমা, কোনো গরিবকে এতটাও বিরক্ত করো না। শুনুন মা, আপনি না চুপই থাকুন। রোহন শোনো না, আমার না আজকে খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, আমার আর তোমার জন্য নিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর সন্ধেবেলা খুব জোরে বৃষ্টি নামে, আর বৃষ্টির জলে উনুন ভিজে গেলে গরিব বউ রাতে রান্না করতে পারে না, তাই ওরা তিনজনেই না খেয়ে ঘুমায়। এই দেখে ছোট বউ বলল, গরিব লোকেদের সাথে এরকমই হয়। ছোট বৌমা, থামো এবার। তুমি বড়লোক বলে সবসময় আমাদের মতো গরিবকে অপমান করা ঠিক নয়।
এইভাবেই কিছুদিন কেটে গেলে একদিন রোহান বাড়ি ফেরার সময় একটা গর্তে তার পা পড়ে যায়, আর তাতে ওর পায়ে খুব চোট লাগে, আর এখনো বাড়িতে বেড রেস্টেই থাকে। আর তাই ও কাজেও যেতে পারছিল না। তার ফলে অঙ্কিতা এখন অর্থ সংকটে পড়ে। তাই অঙ্কিতা নিজের মাকে ফোন করে তার কাছ থেকে হেল্প চায়। মা, দেখো না, যদি কিছু হেল্প করতে পারো। অঙ্কিতা, আমি তো প্রথম থেকেই তোকে বলেছিলাম যে ওই গরিবকে বিয়ে করিস না, তুই তো সে কথা শুনলেই না। কিন্তু তা সত্ত্বেও আমরা তোর অনেক হেল্প করেছি, এখন আর করতে পারবো না। আর তোর বাবার ব্যবসায় অনেক টাকা লস হয়েছে, আর আমাদের কোম্পানি প্রায় বন্ধ হতে চলেছে। কিন্তু মা, এখন তো তোমাদের হেল্পের দরকার, ওর তো চাকরি চলে গেছে। ক্ষমা করে দে মা, আমি আর তোর কোনো হেল্প করতে পারবো না। এই বলে অঙ্কিতার মা ফোন রেখে দিল। আর তখনই অঙ্কিতার ভাসুর কিশোর হাসি মুখে বাড়িতে ঢুকলো। রেখা, মা, একটা সুখবর আছে গো। আমি অনেক বড় চাকরি পেয়ে গেছি, আর ওখানে মাইনেটাও ডবল। আরে বাহ, এটা তো দারুণ সুখবর। এখন আর আমাদের কারোর কথাও শুনতে হবে না, কারো কাছে হাতও পাততে হবে না। বেঁচে থাক বাবা। এই শুনে অঙ্কিতা নিজের ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও। জানি না টাকার অহংকারে আমি তোমাদের কত না অপমান করেছি, কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না অঙ্কিতা, একটা ঘরে 4টে বাসন থাকলে ঠোকাঠুকি তো হবেই। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। আর এমনিতেও আমরা সবাই এক ঘরেই থাকি, তাই আমাদের মধ্যে যতই বিবাদ হোক না কেন, বিপদে আমরা একে অপরের পাশেই থাকবো। আর নিজের লোকই তো বিপদে কাজে আসে। আর এইভাবেই পুরো পরিবার এক হয়ে গিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরও টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানোই সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই, আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছ সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায়, ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে, আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে না? হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই।
আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি, আসলে সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি খন। না না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম তাহলে আমার কুককে বলতাম, ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু, আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমিই বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরও কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরও জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কি রে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো, তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথি হয়ে এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে টুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেব। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে টুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.